আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারতে গ্রেফতার হাদি হত্যাকারীদের দ্রুত ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু, জানালেন আইজিপি। সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা প্রস্তুত, শিগগিরই অভিযান। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান, অপরাধীদের আখড়া গুড়িয়ে দেওয়া হবে বলছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় ভোগান্তি। চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনিকে আইআরজিসি সমর্থন, মুজতাবা বেশি দিন টিকবে না হুঁশিয়ারি ট্রাম্পের। দেশে পৌঁছেছে দুবাইয়ে হামলায় নিহত আহমেদ আলীর মরদেহ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ভারতে গ্রেফতার হাদি হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছে আইজিপি আলী হোসেন ফকির। পুলিশ সদর দপ্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও জানান, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই অভিযানে নামবে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া ঈদ যাত্রা নিরাপদ এবং সড়ক মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান আইজিপি। জিএম তসলিমের রিপোর্ট। পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সাথে প্রথমবারের মতো মতবিনিময় সভার শুরুতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন আইজিপি। শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত ভারতে গ্রেফতারকৃত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। ঈদ উল ফিতরকে সামনে রেখে মানুষের নিরাপদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি রুখতে তৎপর রয়েছে পুলিশ বাহিনী। এ সময় তিনি জানান, সারা দেশে চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা তৈরি হয়েছে, যে কোনো সময় তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। একই সঙ্গে মপকারীদের তালিকাও তৈরি হচ্ছে বলেও জানান পুলিশ প্রধান। মূল মপ তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি। সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। অনেক নিষিদ্ধ সংগঠন আছে, তারা বিভিন্ন অজুহাতে সালেসুতায় যে রাস্তায় নেমে এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, সন্ত্রাসকে উস্কে দিবে, এটা আমরা মেনে নিব না। পুলিশের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানান আইজিপি। এ লক্ষ্যে দেশের প্রতিটি থানাকে জিরো কমপ্লেইন থানা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি থানায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বসানো হলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন পুলিশ প্রধান। আমরা প্রত্যেক সদর থানাকে জিরো কমপ্লেইন থানা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই, যেহেতু আমরা খুব শর্ট টাইমের ভিতরে বিচার দেয়, বিশেষ করে টাকা আদায়, জমি সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আমরা ইনস্ট্যান্ট থানাতে যদি একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসায় দেওয়া হয়, দেখা যায় আপনি 7 দিনের ভিতরে বিচার পাবেন, আপনার কোর্টে ঘুরতে হতেছে না, পুলিশেরও সময় সেভ হচ্ছে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আইজিপি। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। সকাল 6টায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় 5,000-এর বেশি সদস্য নিয়ে অভিযান শুরু হয়। সেনাবাহিনীর সাঁজোয়া ট্যাঙ্কারের পাশাপাশি রয়েছে বাহিনীর বিশেষ বিমান। গত জানুয়ারি মাসে অভিযানে গিয়ে এক র্যাব কর্মকর্তা নিহত হওয়ায় নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। পরে সেখানে সমন্বিত অভিযান চালানোর বিষয়টি সামনে আসে। তবে জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় ওই সময় আর অভিযান চালানো হয়নি। আজ সকাল থেকে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে যৌথ বাহিনী। এলাকায় প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি। যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযান চালাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে জঙ্গল সলিমপুরে আছেন সহকর্মী ইরফানুল হক। সেখান থেকে তিনি জানাচ্ছেন অভিযানের সবশেষ খবর।
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। মূলত এই অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনী, এই র্যাব সহ তারা যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সীতাকুণ্ড যেহেতু সন্ত্রাসীদের অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে, এর আগে আমরা দেখেছিলাম যে আসলে র্যাব কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে, গণমাধ্যম কর্মীদের উপরে নানাভাবে হামলা হয়েছিল এবং সেখানে যখন কোনো বহিরাগত ব্যক্তি প্রবেশ করতে যায় তাদের উপরে নানাভাবে হামলা হয়, নির্দিষ্ট একটি কার্ড ছাড়া তাদেরকে কোনোভাবেই সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রায় ৩,০০০-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে সেনাবাহিনীর সাজোয়া ট্যাঙ্কের পাশাপাশি আমরা দেখেছি অ্যাম্বুলেন্স সাজিয়ে রাখা হয়েছে, যাতে করে যদি কোনো ধরনের কেউ আহত কিংবা নিহত থাকে তাদেরকে যাতে করে দ্রুত সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত সেখানে ভিতরে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা ভিতরে অভিযান পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে সেখানে কেউ আহত হয়েছে কিনা, কোনো ধরনের অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সে বিষয়টি এখন পর্যন্ত জানানো হয়নি। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। ভোর থেকে পাম্পগুলোতে তেল নিতে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। সরকারের পক্ষ থেকে তেল সংকট নেই বলে আশ্বস্ত করা হলেও ক্রেতাদের শঙ্কা কাটছে না। রেশনিং পদ্ধতিতে তেল দেয় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক, ব্যক্তিগত গাড়ির মালিক এবং গণপরিবহন চালকরা। পাম্প সংশ্লিষ্টরা জানান ডিপোতে পর্যাপ্ত তেল রয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেয়ার জন্য অনুরোধ জানান তারা। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পাম্প খোলার অনেক আগে থেকেই যানবাহন চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এ দৃশ্য দেখা যায়। সংকটের আশঙ্কায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় হয়েছে, তারপরও পাম্পের সামনে যাইতে পারি নাই। গতকালকে একই অবস্থা, লাস্টে সিরিয়াল দিছি, তেল পাই নাই। আমি এই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে আমার তেলের সিরিয়াল নিতে, তাহলে ভাড়া মারবো আরো কবে? এই 2টা পেট্রোল পাম্পে গেছিলাম, বাইকের লাইনে দাঁড়াইছি, বললো যে তেল দিচ্ছে, একটু পরে দেখি যে তেল দিচ্ছে না, ওরা বলতেছে 2টার পরে আসেন। 2 লিটার দিয়ে কি হবে? অফিসের কাজ বন্ধ করে আসছি, যে বাদ দিয়ে আসছি যে তেল নেওয়ার জন্য। ভোগান্তি শেষ আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের বাজারে জ্বালানির তেলের দাম এখনো বাড়েনি। তবে ডিপো থেকে সরবরাহ কমিয়ে দেওয়া এবং সাধারণ ক্রেতাদের অতিরিক্ত তেল মজুদের মানসিকতায় হিমশিম খেতে হচ্ছে পাম্প সংশ্লিষ্টদের। গভর্নমেন্ট এটা আপনাকে কোটা করে দিয়েছে, ওখানে লিস্ট করে দিয়েছে বিপিসি। আমাদের গতকালকে দিয়েছে 18,000 লিটার, ওইটাই আমরা 2 লিটার মোটরসাইকেল, 10 লিটার প্রাইভেট কার, মাইক্রো 20 লিটার এই হারে দিচ্ছি। যতক্ষণ থাকে ততক্ষণ দিচ্ছি। মানুষের চাপ প্রচুর পরিমাণ। আগাম সংকট মোকাবেলায় পরিমিত হারে তেল দেওয়া হচ্ছে রাজধানীর প্রায় সব পাম্পে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। অনেকে তেল রিজার্ভ 2-3 বার করে তেল নিয়ে তেল ভরতেছে, বেশি করে রিজার্ভ করে রাখতেছে। আমরা চাইতেছি এই সমাধানটা দ্রুত হয়ে যাক। বলতেছে যে তেল আসতেছে, কই তেল তো দেখি না। ওনারা বলতেছে যে 2টা জাহাজ আসছে, কালকে আসবে, আজকে আসবে, কো বলতেছে। সরকার তো বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তো আমরা তো দেখতে পাচ্ছি না। এদিকে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইন্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছেও জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। সচিবালয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। বৈঠকে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়। এই প্রকল্পে নতুন সরকার ও চীনের অগ্রাধিকার রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আরও 4 প্রার্থী ও এলডিপির 1 প্রার্থীর ভোট পুনর্গণনার আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন নির্বাচনী ট্রাইব্যুনাল। আবেদন গ্রহণ করে ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল। নতুন করে মামলা করা বিএনপির 4 প্রার্থী হলেন কুমিল্লা 11 আসনের কামরুল হুদা, ময়মনসিংহ 2 আসনের মোতাহার হোসেন তালুকদার, চাঁদপুর 4 এর হারুনুর রশিদ ও সিরাজগঞ্জ 4 আসনের এম আকবর আলী। এছাড়া চট্টগ্রাম 14 আসনের রিবালের ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রার্থী ওমর ফারুকও কারচুপির অভিযোগে মামলা করেন। গত 26 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত 20 জনেরও বেশি প্রার্থী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন।
এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে সমর্থন দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা বেশি দিন টিকতে পারবেন না। এদিকে ইরানের তেল স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর আলোচনায় ছিল কে হবে দেশটির পরবর্তী সুপ্রিম লিডার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশটির ৮৮ ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। তারা সর্বশেষ ভোটাভুটিতে খামেনির ছেলে মোজতবা খামেনিকেই পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেন। অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হবে। তিনি বলেন, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ওই নেতা বেশি দিন টিকতে পারবেন না। নতুন নেতা নির্বাচিত হওয়ার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড জানিয়েছে, শত্রুর উপর হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব, বীর আল সাবা এবং যুক্তরাষ্ট্রের আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার ইরানের তেল স্থাপনাকে নিশানা করেছে। যুদ্ধের নবম দিনে দেশটির তেল স্থাপনায় দফায় দফায় হামলা হয়েছে। এসব হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছের একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় ড্রোন ও রকেট হামলা চালানো হয়। এদিকে সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয়। এছাড়া দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আশিকুর রহমান, এটিএন বাংলা। ইরান ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহমেদ আলীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। সকাল ৯টায় এমিরেটসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতের মরদেহ পৌঁছায়। বিমানবন্দরে আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গত ১ মার্চ আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান আহমেদ আলী। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। আরো ২ জন গতকালকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রিয়াদে নিহত হয়েছে এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রী বলেছেন, আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি এবং তাদেরকে কিভাবে আমরা খুবই শীঘ্রই আমরা দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজও আমরা করছি। এই সংকটটা আমাদের হাত নাই, আমরা তাদেরকে নির্দেশনা বা পরামর্শ এটুকু যে যতটুকু সম্ভব সংঘাতপূর্ণ এবং বিশেষ করে যেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে এই সমস্ত এলাকাগুলো একটু এড়িয়ে চলা এবং যখন সতর্কতা সাইরেন সহ সংশ্লিষ্ট দেশগুলো যে দিক নির্দেশনা দেয় সেটি একটু মেনে চলা। সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাখাওয়াত আলী খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। সাংবাদিকতা জগতের অভিভাবককে হারিয়ে শোকাতুর শিক্ষা ও গণমাধ্যম অঙ্গন। জন্মস্থান নরসিংদীর শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে অধ্যাপক সাখাওয়াত আলী খানকে দাফন করা হবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
মন্দার বাজারেও আশার আলো দেখছেন টাঙ্গাইলের তাঁতিরা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারা। বাহারি ডিজাইন আর নতুন কারুকাজে বাজার ধরতে পারলে কাঙ্ক্ষিত লাভ হবে বলে আশা এই শিল্পের সংশ্লিষ্টদের। টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। টাঙ্গাইলের দেলদুয়ার, কালিহাতী ও সদর উপজেলার তাঁতপল্লীতে ব্যস্ত কারিগররা। মাকু আর হাতলের নিপুণ ছোঁয়ায় সুতার ভাঁজে তৈরি হচ্ছে এক একটি স্বপ্ন। সামনে ঈদ, দম ফেলার সময় নেই কারিগরদের। এখন আমরা সপ্তাহে যা কাজ করি আমরা তো সপ্তাহে করে দেওয়ার লাগে, আমরা চলতে পারি না। ব্যবসায়ীদের দাবি, সুতা ও রঙের দাম বাড়লেও মিলছে না শাড়ির ন্যায্য দাম। ফলে গত বছরের তুলনায় এবার বাজারে পাইকারি ক্রেতাদের আনাগোনা কম। তবু হাল ছাড়ছেন না ব্যবসায়ীরা। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে জামদানি, সিল্ক, সুতি ও সফট সিল্কের উপর আনা হচ্ছে নতুন সব বাহারি ডিজাইন। এখন সুতির মধ্যে অনেক ভ্যারাইটির সুতা আমাদের কাছে আছে এবং শাড়িও আমরা ভ্যারাইটি সুতার মধ্যে দিয়ে ভ্যারাইটি রকমের শাড়ি আমরা তৈরি করে থাকি। ঈদের পরপরই আবার পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখটা নিয়ে আমরা আবার নতুন আগে চিন্তা ভাবনা করছি। এই বছর দেখা যাচ্ছে ঈদের পরে মানুষের একটা আগ্রহ লক্ষ্য করতে পারছি, তো মনে হয় পয়লা বৈশাখটা আমাদের ভালো হবে। তাঁত শিল্পকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে জেলার কয়েক হাজার পরিবারের। তবে মন্দার বাজারে তাদের টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। oilprice.com-এর তথ্য অনুযায়ী আজ সকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ তীব্র আকার ধারণ করছে। কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। স্বাভাবিকভাবেই জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্ববাজারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে তেলের দাম বাড়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারের সূচকে বড় ধরনের পতন হয়েছে। জাপানের নিক্কেই সূচক 7% বেশি কমেছে। হংকংয়ের হ্যাংসেং সূচক নেমেছে 3% বেশি। অস্ট্রেলিয়ার SSX সূচক কমেছে 4%-এরও বেশি। এবারে খেলার খবর। অস্ট্রেলিয়ার পার্থে ইতিহাস গড়ার স্বপ্নের জাল বুনছে বাংলাদেশ নারী ফুটবল দল। 63 ধাপ এগিয়ে থাকা উজবেকিস্তানকে হারাতে পারলে AFC নারী এশিয়ান কাপে প্রথম জয়ের দেখা পাবে লাল সবুজের দল। ম্যাচটি শুধু গ্রুপ পর্বের শেষ লড়াই নয়, বাংলাদেশের ফুটবল ইতিহাসের নতুন এক অধ্যায়ের হাতছানিও। তবে ঋতুপর্ণাদের এই স্বপ্নযাত্রার পথে এখন বড় বাধা গাণিতিক সমীকরণ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফিদা খন্দকার জেতার কথাই বলেন। উজবেকিস্তানকে হারাতে পারলেই এশিয়ান মঞ্চে প্রথম জয়ের স্বাদ পাবে বাংলাদেশের মেয়েরা। তাতে নকআউটের দরজা খুললে টুর্নামেন্টে আরও এক ধাপ এগিয়ে যাবে, না খুললেও বড় পাওয়া হবে বাংলাদেশের। আজ বেলা 3টায় পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এলচেকে 2-1 ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে উঠে এলো ভিলারিয়াল। নিজেদের মাঠ স্তাদিও লা ক্যারেমিকায় প্রাধান্য ছিল এলচেরই। তবে খেলার 31 মিনিটে কানাডিয়ান মিডফিল্ডার টাজন বুকানন এগিয়ে দেন ভিলারিয়ালকে। খেলার 41 মিনিটে উরুগুয়ের খেলোয়াড় সান্তিয়াগো মরিনোর কল্যাণে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে খেলা 82 মিনিটে আন্দ্রে সিলভা একটি গোল শোধ করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। এতে 27 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে রেলিগেশনের ভয়ে রইল এলচে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভারতে গ্রেফতার হাদি হত্যাকারীদের দ্রুত ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু, জানালেন আইজিপি। সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা প্রস্তুত, শিগগিরই অভিযান। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান, অপরাধীদের আখড়া গুড়িয়ে দেওয়া হবে বলছে আইন শৃঙ্খলা বাহিনী।
রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় ভোগান্তি। চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনিকে আইআরজিসি সমর্থন। মুজতাবা বেশি দিন টিকবে না হুঁশিয়ারি ট্রাম্পের। দেশে পৌঁছেছে দুবাইয়ে হামলায় নিহত আহমেদ আলীর মরদেহ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।